তাকে 5 দিনের পুলিশ রিমান্ডে নিয়েছিল এবং এই রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে আজকে বিজ্ঞ আদালতে তাকে তদন্তকারী কর্মকর্তা উপস্থাপন করেন এবং তাকে আবার 7 দিনের রিমান্ড চেয়ে দরখাস্ত দাখিল করেন আদালতে। তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ডের পক্ষে তার যে বক্তব্য সেটা হলো যে তাকে জিজ্ঞাসাবাদের পরে এই মামলার বিষয়ে অনেক তথ্য হয়েছে এবং আরো কিছু তথ্য তার থেকে জিজ্ঞাসা করা প্রয়োজন। এর কারণ ইতিমধ্যেই একজন আসামি, এই মামলার 12 নম্বর যে আসামি, সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, যেটাকে আমরা 164 জবানবন্দি বলি। এই জবানবন্দিতে যিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি, তিনি বলেছেন যে এই মামলায় এই যে 24,000 কোটি টাকা মালয়েশিয়াতে লোক পাঠানোর কথা বলে যে তারা মানুষ থেকে গ্রহণ করেছে এবং এর মধ্যে তারা 24,000 কোটি টাকা আত্মসাৎ করেছে, এই বিশাল অঙ্কের টাকার পিছনে, এই লেনদেনের পিছনে যে এই সিন্ডিকেটটা ছিল, তাদের এই সিন্ডিকেটের মূল পিছনে কাজ করেছে বা এটার সঙ্গে তারা সম্পৃক্ত হয়ে কাজ করেছে যে ফ্যাসিস্ট হাসিনার বোন শেখ রেহানা এবং তার ছেলে জয়, সজীবাদের জয়, এবং আরও বাংলাদেশের আরও বিখ্যাত কয়েকজন ফ্যাসিস্টের সহযোগী রিক্রুটিং এজেন্সির মালিক নূর আলী, তারপরে লোটাস কামাল, এছাড়া নিজামুদ্দিন হাজারি, তারাও উল্লেখযোগ্য এটার সঙ্গে জড়িত ছিল। মোটামুটি বাংলাদেশের মালয়েশিয়াতে এই বিশাল পরিমাণ লোক, সংখ্যক লোক পাঠানোর যে একটা প্রক্রিয়া, সে প্রক্রিয়ায় তারা এরা সবাই সিন্ডিকেট সংগঠন করেছে। সরকারের উপরে মহলকেও তারা সন্তুষ্ট রেখে এই 24,000 কোটি টাকা তারা আত্মসাৎ করেছে। পরিণামে এক সময় গিয়ে এগুলি জানাজানি হওয়ার পরে এক সময় মালয়েশিয়াতে আমাদের শ্রম বাজার বন্ধ হয়ে গিয়েছিল কয়েক মাসের জন্য, আপনারা জানেন। এই ঘটনাটা কিন্তু এই যে 164 জবানবন্দি, এটার আলোকে শেখ রেহানা, সজীবদ জয়, নূর আলী, লোটাস কামাল, নিজাম হাজারি সহ এবং নাসিম, আরেকজন হলো শেখ হাসিনার আলাউদ্দিন নাসিম, তার এপিএ ছিল এক সময়, পরবর্তীতে এমপি হয়েছে, সেও তার নিকটাত্মীয়, সে সহ এই ধরনের ঘটনাটা তারা ঘটিয়েছে এবং এই 24,000 কোটি টাকা আত্মসাতের পিছনে এরা সবাই জড়িত। অতএব তাদেরকে আরও বিশদভাবে গ্রেফতার করার জন্য 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। তার পক্ষে তার আইনজীবীরা ছিল, আইনজীবীরাও বক্তব্য রাখেন। উভয়ের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত 6 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে অধিগত জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার কাছে ন্যস্ত করেন। ভাই একটু উচ্চা করেন, আর একটু জোরে ভাই। বিগত সরকারের সংস্থায় একটি সিন্ডিকেট এই সিন্ডিকেট তারা, আমরা যারা বৈধ রিক্রুটিং লাইসেন্স মালিক, আমাদের নামে বিদেশ থেকে আমাদেরকে বাধ্য করা হতো 1,52,000 চাঁদা প্রদান করতে। এই মামলায় যদি আসামিকে আমি আমার এজেন্সি 102 জন শ্রমিকের তুলে 1,54 লক্ষ টাকা চাঁদা প্রদান করতে বাধ্য হয়েছে। এই বিষয়ে আমি তাদের চাপের মুখে, ভয়ভীতির মুখে আমি তৎকালীন সময় হাইকমিশনে এই মামলায় আপনারা জানেন ইতিমধ্যে এই বিগত এই তত্ত্বাবধায়ক এই আমাদের বিগত সরকারের সময়ও, অন্তর্বর্তী সরকারের সময়ও একজন সহকারী উপদেষ্টা, যার নাম আপনারা জানেন কোটাবাগ চৌধুরী, এই কোটাবাগ চৌধুরী এই মামলার তরকারি ধরে এই মামলায় পুলিশকে যারা এই মামলার তদন্ত করেছিল বলবন থানার তৎকালীন
মাত্র একজন আসামিকে গ্রেপ্তার করার পরে যখন এই মামলার বিরুদ্ধে ইন্টারপোলি ওয়ারেন্ট ইস্যু করে গ্রেপ্তার করার জন্য মালয়েশিয়াকে পাঠায়, তখন সেই পুলিশ অফিসারকে ওএসডি করে কোনো কারণ ছাড়া তাকে ওএসডি করা হয়। সে এখন বিপদগ্রস্ত অবস্থায় আছে এবং এই মামলাটি সিআইডিতে নিয়ে একটু ভিত্তিতে রাখা হয়, কোনো তদন্ত গঠন করা হয় না। পরবর্তীতে এই পার্টি দেওয়া হয়। আমরা এই বিষয়ে আমরা মাননীয় মামলাটি বর্তমানে ডিবিতে পরবর্তীতে একজন আসামি যখন উনার করে 164 ধারা মোতাবেক জবানবন্দি লাইসেন্স চাই, জামিনপ্রাপ্ত আসামি, রিমান্ড আসামি নয়, আপনারা এখানে উল্লেখ করেন। কারণ অনেক সময় আসামি জামিনপ্রাপ্ত, রিমান্ডে থাকলে ভয়ভীতি করতে পারে। জামিনপ্রাপ্ত আসামি স্ব ইচ্ছায় সে তার নিজের বিবেকের তাড়নায় সে এই মাফিয়া চক্রের বিরুদ্ধে সে মাননীয় আদালতে সে তার জবানবন্দি প্রদান করে। জবানবন্দি প্রদানে এখানে অনেক আসামির আরও নাম আসে। এই টাকাগুলো তারা কীভাবে পাচার করেছে, গোলামীর সকল বেসরকারি তার অফিসে বসে কারা কারা টাকা রিসিভ করেছে এ বিষয়ে বক্তব্য দিয়েছে। এখানে আরও আলাউদ্দিন নাসিম সহ শেখ রেহানা সহ আরও অনেক আসামির নাম আসছে। আমরা আপনাদের মাধ্যমে সরকার প্রধানের কাছে দাবি জানাবো, এই মামলায় আরও যাদের নাম সম্পৃক্ত আসছে তাদেরকে অনতিবিলম্বে আইনি আদালতে গ্রেপ্তার করে এমন দৃষ্টান্তমূলক একটু শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হয় যাতে ভবিষ্যতে গরিব মানুষ যাদের রক্ত চিন্তা ভবিষ্যতে কেউ না করে। আপনার এটা কাট দিবেন।